সন্ধ্যায় পশ্চিমবঙ্গের হাকিমপুর সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় মেজর জেনারেল কবিরকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সূত্রে জানা গেছে, নিয়মিত টহলের সময় ওই কর্মকর্তাকে সন্দেহজনকভাবে সীমান্ত অতিক্রম করতে দেখে আটক করা হয়। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জারি হওয়া পরোয়ানার পর থেকেই আলোচনায় মেজর জেনারেল কবির আহমেদ। সর্বশেষ খবর, তিনি অদৃশ্য। সেনাবাহিনী জানিয়েছে কবিরকে ইলিগালি অ্যাবসেন্ট বা অবৈধভাবে অনুপস্থিত ঘোষণা করা হয়েছে। মেজর জেনারেল কবির অনুমতি ছাড়াই ছুটিতে গেছেন, বিষয়টি তদন্তাধীন। তিনি আরও জানান, কবিরকে ধরতে দেশের সব সীমান্তে সতর্কতা জারি করা হয়েছে, যাতে তিনি বিদেশে পালিয়ে যেতে না পারেন। গ্রেপ্তারি পরোয়ানা থাকা মেজর জেনারেল কবির আহমেদের খোঁজ পাওয়া যাচ্ছে না। ডিজিএফআই, এনএসআই, বিজিবিকে বলা হয়েছে কোনোভাবেই যেন তিনি দেশ ত্যাগ করতে না পারেন। গণ অভ্যুত্থানের পরের বাংলাদেশে প্রধান বিচারপতি যদি জেলে যেতে পারে, প্রধান নির্বাচন কমিশনার যদি জেলে থাকতে পারে, সাবেক এমপি মন্ত্রী আমলারা, সচিবরা, ডিসিএসপিরা যদি জেলে থাকতে পারে, প্রজাতন্ত্রের কোন কর্মচারীকে এসি রুমের কোন জেলার এই নির্দেশনা আমরা মেনে নেব না। তিনি সেনাপ্রধান হন, প্রজাতন্ত্রের কর্মচারী থেকে শুরু করে সবার জন্য রাষ্ট্রের আইন সমান। যারা ফৌজদারি অপরাধ করেছেন অ্যাকর্ডিংলি আইন মোতাবেক তাদেরকে কাশিমপুর, কেরানীগঞ্জে থাকতে হবে। কোন স্পেশাল স্ট্যাটাস দেওয়া দিল্লির গোলাম জেনারেলদের জন্য আমরা কখনো মেনে নেব না। গোলামের রাজনীতি চলবে না। 24-এ গণ অভ্যুত্থানের পর এদেশের মানুষের মুখে কথা শুধু একটাই, যে আমরা আর এই গোলামির রাজনীতি চাই না। তবে ভিন দেশের হয়ে কেউ যদি রাজনীতি করতে চায় বা ভিন দেশের মিশনকে বাস্তবায়ন করতে চায়, তাহলে সেজন্য ভিন দেশে গিয়ে তাদের হয়ে ভিন দেশের মিশনকে বাস্তবায়ন করে। কারণ এদেশে বসে ভিন দেশের মিশনকে বাস্তবায়ন করার মানেই হচ্ছে এদেশের সাথে গাদ্দারি করা। এবং দীর্ঘ 15 বছর ধরে আমরা দেখেছি যে প্রশাসনের ভিতর কিছু লুকিয়ে থাকা গাদ্দার ও বিদেশের মিশনকে বাস্তবায়ন করা বেঈমান, তারা একের পর এক খুন, গুম ও মানবতা বিরোধী বিভিন্ন রকমের অপরাধের সাথে জড়িত ছিল এবং তারা ভিন দেশের হয়ে একের পর এক এদেশে বসে ষড়যন্ত্র করে গেছে। আর যেই কারণেই তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইতিমধ্যেই গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। আর এর অন্যতম একজন এই সেনা কর্মকর্তা মেজর কবির আহমেদ। এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পরই কিন্তু এই মেজর কবির আহমেদ বাংলাদেশ ছেড়ে ভারতে পালাতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছে। সেই বিষয়ে দেখেছেন ভিডিও শুরুতে কিছু অংশ, এবার দেখবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে বিস্তারিত। তার আগে ভিডিও অন করে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো দর্শক চলুন এবার আমরা দেখব যে এই সেনা কর্মকর্তা মেজর কবির আহমেদ সে বাংলাদেশ ছেড়ে ভারতে পালাতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছেন। এবং এর পূর্বে একটু দেখব যে বাংলাদেশ প্রশাসনের ভিতর কিছু গাদ্দার বেঈমান লুকিয়ে থাকা তাদেরকে নিয়ে ব্যারিস্টার ফুয়াদ সাহেব সে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য ফাঁস করেছে। আমরা এই বিষয়টা প্রথমে দেখে তারপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। বাংলাদেশটা কি কারো বাপদাদার কাছে বেচে দিয়েছি? স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলছি, তিনি সেনাপ্রধান হন, প্রজাতন্ত্রের কর্মচারী থেকে শুরু করে সবার জন্য রাষ্ট্রের আইন সমান। যারা ফৌজদারি অপরাধ করেছেন অ্যাকর্ডিংলি আইন মোতাবেক তাদেরকে কাশিমপুর, কেরানীগঞ্জে থাকতে হবে। কোন স্পেশাল স্ট্যাটাস দেওয়া দিল্লির গোলাম জেনারেলদের জন্য আমরা কখনো মেনে নেব না। গোলামের রাজনীতি চলবে না। বাংলাদেশের আইন যদি সবার জন্য সমান হয়, রিক্সাওয়ালাকে কেন তার বাড়িতে থাকতে দেওয়া হয় না জেল হিসাবে? কেন টং দোকানদারকে থাকতে দেওয়া হবে না? কেন অন্যদেরকে থাকতে দেওয়া হবে না যার খুশি মতো? এইভাবে রাষ্ট্র চলবে না। গণ অভ্যুত্থানের পরের বাংলাদেশে প্রধান বিচারপতি যদি জেলে যেতে পারে, প্রধান নির্বাচন কমিশনার যদি জেলে থাকতে পারে, সাবেক এমপি মন্ত্রী আমলারা, সচিবরা, ডিসিএসপিরা যদি জেলে থাকতে পারে, প্রজাতন্ত্রের কোন কর্মচারীকে এসি রুমের কোন জেলার এই নির্দেশনা আমরা মেনে নেব না। আমাদের বক্তব্য খুব পরিষ্কার, যারা অন্যায় করেছেন, যে ফৌজের মেম্বার হন, তিনি পুলিশের আইজি হন, তিনি র্যাবের ডিজি হন, তিনি সেনাপ্রধান হন, প্রজাতন্ত্রের কর্মচারী থেকে শুরু করে সবার জন্য রাষ্ট্রের আইন সমান। যারা ফৌজদারি অপরাধ করেছেন অ্যাকর্ডিংলি আইন মোতাবেক
তাদেরকে কাশিমপুর কেরানীগঞ্জে থাকতে হবে। কোন স্পেশাল স্ট্যাটাস দেওয়া দিল্লির গোলাম জেনারেলদের জন্য আমরা কখনো মেনে নেব না। অতএব এই লড়াই নতুন বাংলাদেশের লড়াই, আইন সবার জন্য সমান, এটা প্রতিষ্ঠা করবার লড়াই। এবং আমরা চিফ প্রসিকিউটর থেকে শুরু করে স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলছি, গোলামীর রাজনীতি চলবে না। বাংলাদেশের আইন যদি সবার জন্য সমান হয়, রিক্সাওয়ালাকে কেন তার বাড়িতে থাকতে দেওয়া হয় না জেল হিসাবে? কেন টং দোকানদারকে থাকতে দেওয়া হবে না? কেন অন্যদেরকে থাকতে দেওয়া হবে না যার খুশি মতো? এইভাবে রাষ্ট্র চলবে না। প্রিয় এলাকাবাসী, আপনারা দেখতে পাচ্ছেন গত কয়েকদিন আগে মাত্র গত বছরের গণহত্যা গুমের দায়ে যেই 25 জন বর্তমান সাবেক সেনা কর্মকর্তাকে জেলের নেবার জন্য চার্জশিট দেওয়া হয়েছে, তারা জেলে যেতে চান না। যদিও তারা গুম খুন করেছেন, যদিও তারা সারা বাংলাদেশে 800 আয়না ঘর বানিয়েছেন, যদিও তারা গত 16 বছরে লক্ষ লক্ষ রাজনৈতিক নেতাকর্মীর আঙ্গুল উপড়ে দিয়েছেন, ট্রেন লাইনের উপরে লাশকে দ্বিখণ্ডিত করে দিয়েছেন, আমার মাদ্রাসার ছাত্র এবং শিক্ষক ভাই বোনদেরকে শুধুমাত্র দাড়ি টুপির কারণে ধরে নিয়ে জঙ্গি বানিয়েছেন, এত এত অপরাধ করবার পরেও ওনারা নিজেদেরকে মাসুম মনে করেন। ওনারা নিজেদেরকে মনে করেন আমাদেরকে এসি রুমে রাখতে হবে। আমরা কি কাশিমপুর আর কেরানীগঞ্জে যেতে চাই না। অতএব চিফ প্রসিকিউটরকে বলেছি, আপনারা ধন্যবাদ পাওয়ার উপযোগী, কিন্তু অ্যাকর্ডিংলি মাথায় রাখবেন কারাগারের কোনো স্ট্যাটাস থাকতে পারবে না। সবাই একই কারাগারে থাকবে, একই বন্দিত্বের জীবনযাপন করবে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম ন্যায্যতার সাথে ইনসাফের সাথে আমরা বিচার করব। শেখ হাসিনার প্রতিও যেন কোনো জুলুম না হয়। ন্যায্যতার সাথে সাবেক আওয়ামী লীগের সকল নেতাকর্মীর বিচার হবে। এটাই নতুন বাংলাদেশে আমাদের ঘোষণা এবং আমাদের লড়াই। আমাদের শত্রুর সাথেও আমরা ইনসাফ করব। এই ইনসাফটাই হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রকে নতুনভাবে বিনির্মাণ করবার পাটাতন তৈরি করবে। এবি পার্টির রাজনীতিটা কি সেটা একটু আমাদের নেতা টুটুল ভাই বলেছেন। আমাদের তরফ থেকে আমরা বারবার বলেছি যে বাংলাদেশ রাষ্ট্রটাকে যদি নতুন করে গড়তে হয়, এই রাষ্ট্রটা যদি আপনার মতো করে হতে হয়, এই রাষ্ট্রটার দিকে তাকালে যদি আপনার মনে হয় যে হ্যাঁ এটা আমার রাষ্ট্র, আয়নার মতো করে যদি স্বচ্ছভাবে দেখতে হয়, তাহলে বাংলাদেশের রাজনীতির গতিপথ বদলাতে হবে। বাংলাদেশ রাষ্ট্র যেভাবে চলছে, পুরাতন আমলের রাজনৈতিক দল, রাজনৈতিক নেতারা এবং যে রাজনৈতিক ধারা চলছে, সেই ধারার মাধ্যমে এই বাংলাদেশটাকে আপনারা বদলাতে পারবেন না। অতএব আজকে আপনারা জানেন কয়েক মাস পরে ভোট আসছে। শুধুমাত্র স্লোগানের মধ্য দিয়ে, শুধুমাত্র ব্যানার ফেস্টুনের রাজনীতি দিয়ে, শুধুমাত্র জিন্দাবাদ অমুক ভাই তমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, সেইটা বলবার মধ্য দিয়ে বাংলাদেশে আগামী দিনে কোনো পরিবর্তন হবে না। তাই আজকের গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এসে আজকে বাংলাদেশিদেরকে, আজকে এলাকাবাসীকে, ঢাকাবাসীকে নতুন করে ভাবতে হবে। আপনারা যে কারণে গত বছর রাজপথে নেমেছিলেন, আবু সাঈদ মুগ্ধ রক্তের বদলা দিয়ে যেই ফ্যাসিবাদের বিরুদ্ধে পুরো বাংলাদেশ রুখে দাঁড়িয়েছিল, সেই বাংলাদেশটাকে যদি আপনারা সত্যি বদল দেখতে চান, সত্যি ভিন্ন রকম বাংলাদেশ দেখতে চান, যেই বাংলাদেশের দুয়ের জন্য আমরা লড়াই করেছি এবং কন্টিনিউ করে যাচ্ছি, তাহলে সত্যিই আমাদের আপনাদেরকে সবাইকে মিলে আমাদের রাজনৈতিক চরিত্র বদলাতে হবে। যদি মনে করেন শুধুমাত্র ভোট কেনাবেচার রাজনীতি যদি আপনারা এখনো কন্টিনিউ করেন, যদি মিছিল স্লোগানের মধ্য দিয়ে অমুক ভাই তমুক ভাইয়ের জিন্দাবাদের রাজনীতি চলে, তাহলে বিশ্বাস করেন এই বাংলাদেশের রাজনীতি থেকে চাঁদাবাজি বন্ধ হবে না, এই বাংলাদেশের রাজনীতি থেকে এই যানজট বন্ধ হবে না, এই বাংলাদেশের রাজনীতি থেকে এই রাষ্ট্রটা কোনোদিন জনগণের হবে না। এই যে আজকে পুরান ঢাকার শুধুমাত্র বাস্তবতা দেখেন, আমার আগের নেতা বলছিলেন এই বাংলাদেশটা কি আজকে আমার উপযোগী হয়েছে, এই বাংলাদেশটা কি আজকে আপনি পরিকল্পিত নগরীর যে আলাপ আমরা তুলছি সেইটাকে কোনো রাজনৈতিক দল বলছে করছে, শুধু নির্বাচন চায়, শুধু ভোট চায়, শুধু নির্বাচন আগিয়ে দেওয়ার জন্য ব্যানারে ফেস্টুনে সারা বাংলাদেশ ভরে দিয়েছে। এই ব্যানার ফেস্টুন দিয়ে কি
রাজধানীবাসীর ভাগ্য পরিবর্তন করা যাবে এই ব্যানার ফেস্টুন আর বিকাশ রকেটের রাজনীতি দিয়ে, টাকা দিয়ে লোক ভাড়া করে মিছিল করবার রাজনীতির মধ্য দিয়ে এই বাংলাদেশের ভাগ্য পরিবর্তন 54 বছরে যেমনটা হয় নাই, খোদার কসম বিশ্বাস করবেন আগামী ফেব্রুয়ারির ভোটের পরেও হবে না। গুম ও নির্যাতনের দায়ে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত পতিত স্বৈরাচার শেখ হাসিনার সাবেক সামরিক সচিব মেজর জেনারেল কবির আহমেদ দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। গত 9 অক্টোবর তিনি বিশেষ ব্যবস্থায় তামাবিল সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যান। জেনারেল কবির এখন কলকাতার নিউ টাউন এলাকায় সঞ্জীবা গার্ডেন কমপ্লেক্সে সপরিবারে অবস্থান করছেন। ঢাকা ও কলকাতার নিরাপত্তা সূত্রগুলো আমার দেশকে এসব তথ্য নিশ্চিত করেছে। জেনারেল কবিরের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের পক্ষ থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর তিনি কোথায় আছেন তা নিয়ে যখন ব্যাপক আলোচনা চলছে, সেই মুহূর্তে আমার দেশের অনুসন্ধানে তার পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। সেনা সদরের পক্ষ থেকে জানানো হয়েছে জেনারেল কবিরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। একজন সার্ভিং বা কর্মরত জেনারেল কিভাবে দেশ থেকে পালিয়ে ভারতের মতো বৈরী প্রতিবেশী রাষ্ট্রে আশ্রয় নিতে পারলো তা নিয়ে বড় ধরনের প্রশ্ন ও উদ্বেগ তৈরি হয়েছে। এর আগে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ, সাবেক আমলা, পুলিশের পদস্থ কর্মকর্তাদের পাশাপাশি বেশ কয়েকজন অবসরপ্রাপ্ত জেনারেল ভারতে আশ্রয় নিয়েছেন। তবে এই প্রথমবারের মতো সার্ভিং কোনো জেনারেলের দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার খবর পাওয়া গেল। বিষয়টিকে অত্যন্ত গুরুতর ও জাতীয় নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে দেখছেন আন্তর্জাতিক ও নিরাপত্তা বিশ্লেষকরা। তারা বলছেন বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত হওয়া উচিত, কারণ এটা আমাদের জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত। এর পেছনে যে বাংলাদেশের কোনো প্রবাসী গোষ্ঠীর পাশাপাশি ভারতের হাত রয়েছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যারা জেনারেল কবিরকে পালাতে সাহায্য করেছে তাদের তদন্তের মাধ্যমে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে। জেনারেল কবিরের বাংলাদেশ থেকে পালিয়ে কলকাতায় আশ্রয় নেওয়ার বিষয়ে অবগত কলকাতার একটি নিরাপত্তা সূত্র আমার দেশকে জানিয়েছে, আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে গুমের দায়ে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে তা আগে থেকেই আঁচ করেছিলেন জেনারেল কবির। তিনি গত 1 মাস ধরে কলকাতায় যাওয়া আসার মধ্যে ছিলেন। তিনি সেপ্টেম্বরের মাঝামাঝিতে একবার কলকাতায় যান এবং বেশ কয়েকদিন থেকে আবার বাংলাদেশে ফিরে আসেন। ওই সময় তিনি কলকাতার বারাসাত এবং নিউ টাউন এলাকায় অবস্থান করেন। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর গত 9 অক্টোবর জেনারেল কবির তামাবিল সীমান্ত দিয়ে আবার ভারতে প্রবেশ করেন। ধন্যবাদ এতক্ষণ সাথে জন্য। প্রিয় দর্শক শ্রোতারা, এরকম নতুন আপডেট নিউজ পেতে আমাদের সাথে থাকবেন এবং আজকের ভিডিও এই পর্যন্ত। নতুন কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।